যে কোনো ওয়েবসাইট যখন এই যে ওয়েবসাইটটা আমরা এখানে দেখি একটা ব্রাউজারে, আমরা আপাতত ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। তো এখানে যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করা মানে বুঝেন, ধরেন এটা একটা পরিভাষা, এটা আমি বলছি, সামনে অন্য মানুষও বলবে যে ইন্সপেক্ট করো বা ইন্সপেক্ট করা। তো ইন্সপেক্ট করা মানে কি সেটা দেখেন। ইন্সপেক্ট করা মানে হলো এই যে ব্রাউজারের এখানে বা যে কোনো ওয়েবসাইটের এখানে গিয়া রাইট ক্লিক করতে হবে। কোন ক্লিক? রাইট ক্লিক করলে সবার নিচে দেখেন লেখা ইন্সপেক্ট, পেয়েছেন? এই ইন্সপেক্টে চাপ দেওয়াকেই বলে ইন্সপেক্ট করা। ঠিক আছে? তো ইন্সপেক্ট করলে এই যে অপশনগুলো সামনে আসবে, এই অপশনগুলো সামনে আসবে। এটাকে বলে ডেভেলপার টুলস বা ডেভ টুলস। ডেভ টুলস মানে কি? মানে ডেভেলপারের টুলস, যেগুলো ডেভেলপার ব্যবহার করে। তো এগুলা সাধারণ মানুষজন ইউজ করে না, সাধারণ মানুষজন বুঝেও না। ডেভেলপারদের কাজ, ডেভেলপাররা বুঝবে, ডেভেলপাররা ব্যবহার করবে। ডেভেলপারদের কাজ কি? তো দেখেন, চলেন আমরা দেখি কি কাজ। এই প্রথম যে সেকশনটা এলিমেন্টস, নাম কি? এই শব্দটা শুনছেন না? আগে আমরা বলছি HTML এলিমেন্ট। তাকায় দেখেন, এখানে আপনি কোনো CSS পাবেন না, এখানে কি পাবেন? সব HTML এর এলিমেন্টই পাবেন। এই যে HTML এর যে ফুটার, এই যে HTML এর মনে করেন শুরু থেকে যদি যাই, এই যে হেড, হেড একটা ট্যাগ না? হেড একটা কি ট্যাগ? এই যে ঢুকলাম, ভিতরে সব পাবেন, যা আছে সব পাবেন। এই যে হেড ট্যাগ এখানে সব আছে। এরপরে বডি ট্যাগ, এই যে বডি, এখানে সব পাবেন প্রত্যেকটা। এই যে একটা চিহ্ন, যেটা কিনা একটু ওই যে র সিস্টেমে দেখা যাচ্ছে, হ্যাঁ, যেটা আমরা যে হরিজন্টাল বলি আর কি, এভাবে সমান্তরাল এভাবে আছে, মানে এটা লুকানো আছে, এর ভিতরে কিছু একটা আছে। এখানে যদি চাপ দেই তখন এটা নিচ দিকে ফিরবে, এর মানে এখন এই যেটা খুলে গেল, এটার ভিতরে আছে ন্যাব। ন্যাবে যদি আবার চাপ দেই আরো ভিতরে খুলবে। বোঝা গেল কি? এমনকি ন্যাব যখন এভাবে বন্দি আছে, এখানে 3টা ডট দেখতে পাচ্ছেন, দেখা যায় না? এখানেও ক্লিক করলে ওটা খুলবে। ইউএল এখানেও দেখেন বন্দি, এখানে যদি চাপ দেই এটাও তার দরজা খুলবে। এই গেল একটা কাহিনী, যে এখান থেকে সবগুলো জিনিস দেখতে পারি। এমনকি এখানে গিয়ে কিছু কিছু জিনিস আপনি এডিটও করতে পারবেন। যেমন এখানে ধরেন উদাহরণস্বরূপ আমরা চাইলাম যে ইউএল শব্দটা কেটে দিব, ইউএল কেটে দিয়ে আমি দেখবো যে খেলাটা কি হয়। তাহলে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলাম, এই যে এখন কিন্তু আমি দেখতে পারতেছি, বুঝছেন? দেখতে পারতেছি না? এই লেখে এন্টার দিলাম, এই যে সব দেন উপরে ক্যামেরা লেগে গেল। এর মানে ইউএল লেখা না থাকলে কি হইতো, এটা আমি এখান থেকে সহজে বুঝতে পারতেছি না। এটা হলো ডেভেলপারের কাজ। এটা কি জেনারেল মানুষের লাগবে? লাগবে না, ডেভেলপারের লাগবে। তো আমরা কিন্তু সহজেই এখান থেকে এই জিনিসগুলো চেক করতে পারবো যে আসলে কোন জিনিস এখানে কি কাজ করতেছে, কোনটা কি কাজ হচ্ছে। এইগুলো একটা। তো আমি এটা কন্ট্রোল জেড মারি, পিছনে যাবে। এই যে আবার কি, আচ্ছা, তো এটারে আবার যদি এখান থেকে রিলোড দেন আবার সে ঠিক হবে। আচ্ছা, আবার আসলো, আবার এসে, তো এটা বুঝলেন এই যে এখান থেকে আমরা চেক করতে পারবো। অনেক সময় অনেক সাইট এখানে আসে না, যেমন কাস্টম সাইটগুলা, রিঅ্যাক্ট কিংবা বিভিন্ন সাইটে গোপনে গোপনে অনেক কিছু চলে, সেগুলা বাইরের সাথে যুক্ত থাকে। তো এই প্রথম পেজে সবগুলা শো করে না। আচ্ছা, বুটস্ট্র্যাপের যে কাজকর্ম, এরপরে আপনার যে কোয়ারি একটা লাইব্রেরি আছে জাভাস্ক্রিপ্টের, মানে বলতে চাচ্ছি অনেক ক্ষেত্রে দেখবেন এই ফুটারের মধ্যে, মানে এখানে কিছু জাকানাকা কাজ আছে যেগুলো HTML এর না, CSS এর না। কথা বুঝছেন? HTML এর CSS এর কাজ না। তো সেই কাজগুলো করা হয়েছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এবং আপনি এই যে এলিমেন্টস, এখানে চাপ দিলে যে HTMLটা দেখা যায়, এই যে নিচে দেখেন স্ক্রিপ্ট লেখা, খেয়াল করতেছেন? এই যে স্ক্রিপ্ট লেখা ফুটারের নিচেও, কোড ইনজেক্টেড বাই লাইভ সার্ভার, এই কোডটা তো লেখাই আছে এখানে, যে ইনজেক্টেড বাই লাইভ সার্ভার। এখানে অনেক কিছু, উপরে কি লেখা? কোড ইনজেক্টেড বাই লাইভ সার্ভার। লাইভ সার্ভার চিনেন? তো এখানে কোডটা ইনজেকশন মারছে কি? লাইভ সার্ভারে। এটা আমাদের কোড না, লেখাই তো দিছে। আর ইনজেকশন মানে হচ্ছে গোপনে শুয়ের ভিতর দিয়ে শরীরের ভিতরে ঢুকায় দেওয়া। এটা আমরা কিছু করি নাই, কিন্তু সে এটা এই যে তলে তলে এখানে এই জিনিসটা দিয়ে দিছে। মানে গোপন করা, এমন কিছু। গোপন করা তো বলি নাই, গোপন করা বলছি। শুয়ের মাধ্যমে শোনেন দিকে আমরা গোপন করি, আমরা শরীরের ভিতরে একটা জিনিস পুশ করি, শরীরের ভিতরে একটা জিনিস প্রবেশ করাই। ঠিক আছে? ইনজেক্ট করা মানে বলতে পারেন প্রবেশ করানো। ঠিক আছে? যে কোডটা এখানে প্রবেশ করানো হয়েছে,
এই লাইভ সার্ভারের মাধ্যমে, আমরা করি নাই। আর আমাদের কাজগুলো সব এখানেই থাকবে। তো ফুটার এর নিচে দেখবেন অনেক জায়গায় এখানে যেমন স্ক্রিপ্ট লেখা, তেমনি এখানে জাভাস্ক্রিপ্টের কিছু কোড মোড থাকতে পারে অনেক সময়, যেটা কিনা ওটা দিয়ে কাজ করা হয়। আচ্ছা, এইগুলো একটা এলিমেন্টস। দ্বিতীয় সোর্স। সোর্স মানে সরাসরি কোড, বুঝছেন? দেখা যায় এই যে আমাদের ফাইল দেখতে পাচ্ছেন, একদম আমাদের ফাইলটা এখানে পুরোটা দেখতে পারবেন। এখান থেকে আপনি এডিটও করতে পারবেন, বুঝছেন? এই যে এখান থেকে কেটে দিলেন, ঠিক আছে? এই যে মনে করেন ইনলাইন ব্লক কেটে দিলেন, এখানে তো এন্টার মারা হয় নাই, তো এটা এখন যদি এন্টার দেই, এন্টার কি পড়বে না কি করতেছে? আচ্ছা, এই যে ঠিক আছে, এই যে আমরা যা করতেছি এখানে কিন্তু প্রভাবটা পড়তেছে, বোঝা গেল? কিন্তু এগুলা কোনো কিছুই অরিজিনাল জায়গায় চেঞ্জেস আনবে না, এটা শুধু এখানেই। আপনার মনে হইতে পারে তাহলে তো স্যার সর্বনাশ, আমরা যা করতেছি মানুষ সব দেখতেছে। এই যে ইমেজ, এখানে কিছু আছে, চাপ দিয়ে দেখি। এই যে ইমেজে চাপ দিলাম, এখানে আরিফুর হ্যান্ড এটাও দেখা যাইতেছে সব। তাহলে কেমনে কি? এটা হইলো, আমরা তো এখানে সিকিউরিটি কিছুই করি নাই, সব উন্মুক্ত। এমনকি আমাদের একটা লাইভ সার্ভার দিয়ে দেখানো হইতেছে, কথা বুঝছেন? অরিজিনাল সাইটগুলা ওখানে এরকম হয় না। অরিজিনাল সাইটে আর আপনি কিছু দেখতে পাবেন না। কোড যে কোথা থেকে কি আসলো, সাপোজ একটা জায়গায় আমরা যাই একটু দেখার জন্য। ধরেন একটা ওয়েবসাইট, এখানে ধরেন রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম, যে যাই কিছু একটা করে ফেলাই। তো এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সোর্স আছে, এখানে নেক্সটের ফাইল আছে, স্ট্যাটিক আছে, ওরা কিছু কিছু ফাইল এখানে দিবে। এই ফাইলগুলো আপনি শুধু দেখতে পারবেন এই যে এই টাইপের, মানে এখান থেকে আপনি তেমন কোনো কিছু করে ফেলাইতে পারবেন না, কথা বুঝছেন? তাহলে তো বিশ্বের সব কিছু বড় রিস্কে পড়ে যেত, বিষয়টা এরকম না আর কি। আচ্ছা, এগুলো হলো অরিজিনাল কোড না। অরিজিনাল কোড আর আপনি এটা করলে লাভ কি? এটা তো ওখানে কিছু প্রভাব ফেলবে না, এর সাথে আপনি দেখতে পাচ্ছেন এতটুকুই। এরপর আছে কনসোল। কনসোল হচ্ছে এটা জাভাস্ক্রিপ্টের সময় কাজে লাগবে, আপাতত আপনাদের কাজে লাগবে না। এটা আপনার জাভাস্ক্রিপ্টে নাই, এটা কাজে লাগবে না। এগুলো কিচ্ছু আপনাদের কাজে লাগবে না, এগুলো ফাউ, সময় নষ্ট করে লাভ নাই। জাস্ট এক দুটা জিনিস, এলিমেন্টস, এটা আপনাদের একটু কাজে লাগবে। এলিমেন্টস গেল, এখানে সেকশন। এখানে আরেকটা জিনিস আপনাদের কাজে লাগবে, এটা হচ্ছে দেখেন এটা কোথায় আছি আমরা, এখানে থেকে তাদের লাভ নাই। এই যে আদিপুরের যে সেকশনটা, যেটা বিশ্বের বড় একটা ওয়েবসাইট আমরা দেখতেছি এখন। এখন যখন আমরা এখানে কোনো একটা মাউস দিয়ে যে কার্সরটা যে কোনো একটা সেকশনের উপর রাখবো, তখনই কিন্তু ওই জায়গাটা হাইলাইট হচ্ছে, দেখতেছেন? এখন আমি হেডারের উপর রাখলাম, এখন কোনটা হাইলাইট হয়েছে? শুধু হেডারটা না, নিচের যে হ্যান্ড, আরিফুডস হ্যান্ড, ওটা কি হাইলাইট হয়েছে? হয় নাই। আবার সেখানে যদি রাখি, দেখেন মেইন পুরোটা হাইলাইট হয়েছে না? আমি যদি চাই মেইনের ভিতরে শুধু এই যে আলেক্স জেমস এটা হাইলাইট হোক, তাহলে আমাকে কি করতে হবে? ভিতরে গেলাম, বক্সটা খুললাম, খুইলা এখানেও খুললাম, খুইলা এই যে এখানেও ঢুকলাম, এই যে আলেক্স জেমসে চাপ দিলাম, এটা হাইলাইট হইল, ঠিক আছে? এটা একটা উপায়। ক্লাসে মনোযোগ দেন, অনেকে ক্লাসে মনোযোগ দেন না, হয়তো ভিডিও পূর্ণ দেখেন না, পরে আপনার প্রশ্ন থাকে যে এই জিনিসটা ক্লাসে গেছে কিনা, নতুন করে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করে অবশ্যই ভালো গুণ, এটা কোনো খারাপ গুণ না। কিন্তু যদি আপনি ক্লাসে থাকেন, জিনিসটা আপনি আগেই জেনে যেতে পারেন, ফার্দার কষ্ট করা ছাড়া। আচ্ছা দেখেন, তো এটা একটা উপায় যে আমরা কোডের মধ্যে এখান থেকে গিয়া এই জিনিসগুলো জেনে যেতে পারি। এখানে চাপ দিব, তো যেটা আমার লাগবে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে এখান থেকে সিলেক্ট না কইরা ওয়েবসাইট থেকে সিলেক্ট করা, কথা বুঝছেন? নিচ থেকে আমরা সিলেক্ট করব না, সিলেক্টটা কোথায় করব? উপর থেকে। যেমন সেটা করার জন্য যে এই কর্নারে চাপ দিতে হবে, এই কর্নারে এখানে চাপ দিলে এই দেখছেন, এই যে উপরে চলে গেলাম। আমি ওয়েবসাইটে যেখানে যাব নিচে সেখানেই যাবে। ক্লিয়ার হইল আপনাদের কাছে? আমি এখন মাউস দিয়ে আর যদি চাই যে আলেক্স জেমসটা কোথায় আছে দেখবো, আলেক্স জেমসে কিছু একটা করব, তখন আলেক্স জেমসের উপর মাউস নিলাম, অটোমেটিক সেই জায়গাটা কিন্তু কোডের মধ্যে চলে আসছে, দেখতেছেন? এটা গেল এক সিস্টেম। এই কাজটা কে করছে? এই যে কর্নারের যে চিহ্নটা, এখানে চাপ দিছিলাম, এখানে ক্লিক করছিলাম, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করলাম, এটা শেষ হয়ে গেল। এখন আর যতই উপরে ঘুরে কাজ করবে না। আর নিচ থেকে যেটা, ওটা তো দেখাইছি আপনাদেরকে, এই গেল এটার কাজ। এরপরে যে ডিভাইস, ল্যাপটপ আর একটা মোবাইলের চিহ্ন দেওয়া, এটার মানে কি?
এটার মানে হচ্ছে এখানে যদি চাপ দেন রেসপন্সিভনেস চেক করতে পারবেন, দেখতে পারবেন। এখন এটা কোন ডিভাইসে আছে, এখন এটা হচ্ছে 1440 সিস্টেমে আছে। এখান থেকে আপনি যে উপর থেকে দেখতেছেন আমার মাউস দেখা যায় না, উপর থেকে এখান থেকে কমাইতে পারেন, বা এই যে মনে করেন এখান থেকে বাড়াইতেও পারেন, হ্যাঁ, বা এইসবই বা ই করতে পারেন। এইরকম চ্যাপটা করলাম, চিকন করলাম, এরপরে মনে করেন এই সাইড থেকে টান মারতে পারেন। এটা কাটতে দিলাম, দিয়া ও কাটতে দিলে তো হবেই না। আবার ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করা মানে বুঝছেন না এখন, কইরা এই যে এখান থেকে এই যে আমি ছোট বড় করে দেখতে পারি আমার সাইডের কি হাল, এখান থেকে ছোট বড় কইরা এটা আমি দেখতে পারবো। আচ্ছা, এইগুলো আমি এই সাইডের জিনিসগুলো দেখাইলাম। আপনি একবার ইন্সপেক্ট করে দেখলেন যে এটা এরকম হয়ে আছে, এরকম হয়ে কখন থাকে, যখন কিনা এটা এনেবল করা থাকে, ঠিক আছে, এটা অন করা থাকে, এটা অফ করে দেন, বাস এরকম চলে যাবে। এরপর দেখেন স্টাইলস, এখানে হ্যাঁ যেটা সিলেক্ট করা থাকবে, যেমন আপনারা দেখে বলেন তো এখন আমার কি সিলেক্ট করা আছে, হেডার সিলেক্ট করা আছে। তো হেডার যখন আমি সিলেক্ট করব তখন ডান পাশে যে এটা থাকবে, হ্যাঁ দেখেন যখন আমরা এখান থেকে কোন একটা জিনিস সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করার পরে এই যে এখন আপাতত হেডার সিলেক্ট করা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে নীল রং দেখতে পাচ্ছি। এখানে যে এই যে সেকশনটা ডান পাশে, এখানে যে স্টাইলগুলা এই সবগুলা হইলো এই হেডারের স্টাইল, বুঝছেন, যেটা সিলেক্ট করব ওটা স্টাইল। পরে দেখেন আমি নিচে গেলাম, নিচে যে হিরো কন্টেনার লেখা, হিরো কন্টেনার সিলেক্ট করলাম, ডান পাশের স্টাইলগুলো পাল্টায় গেছে না, এখন এগুলো কার স্টাইল, এসবগুলো হইলো হিরো কন্টেনার স্টাইল। এখান থেকে যদি আপনি এগুলো একটু চেক করে দেখতে চান যে কোন জিনিসটা পাইছে কোন জিনিসটা পায় নাই, ওয়েবসাইটে কি কাজ করলো কি কাজ করে, এখান থেকে সহজে চেক করতে পারেন। যেমন দেখেন সবার শুরুতে দেওয়া হাইট 500 পিক্সেল দেওয়া না, এই টিক চিহ্নটাকে আমি আনটিক করে দিলাম, হাইটটা উড়ে গেল না, তাহলে এটা কিন্তু একটা সহজে আমরা চেক করতে পারি ওয়েবসাইটে কি কাজ করলো কি কাজ করলো না। আবার আমি এখান থেকে হাইটটা বাড়ায় দিতে পারি, এখানে এডিট করছিলাম ডাবল ক্লিক কইরা, এখান থেকে কিন্তু ডাবল ক্লিক করা লাগবে না, এই যে একটা ক্লিক করলাম কইরা এখন যে উপর দিকে বাড়াতে থাকি এই যে হাইট বাড়তেছে, দেখতেছেন ভালো না, হ্যাঁ কি উপর থেকে কেন বাড়ালাম মানে, আচ্ছা আমি আবার দেখাচ্ছি, আপনি খেয়াল করেন, আবার দেখেন এখান থেকে হিরো কন্টেনার সিলেক্ট করলাম, করলে এই পাশে কিন্তু হিরো কন্টেনারের সবগুলা স্টাইল চলে আসছে, আমি যেটাই সিলেক্ট করবো এই পাশে ওটাই স্টাইল চলে আসবে, পাল্টাইতেছে না স্টাইলগুলা। তো আমি যদি মনে করেন হিরো কন্টেনার সিলেক্ট করি, হিরো কন্টেনার সিলেক্ট করলাম, করলে এখানে এটা আছে, এই যে এখানে সবগুলো আছে, ভালো করে লক্ষ্য করেন, প্রথমে আছে হাইট 654 পিক্সেল আছে না, তো আমি যদি এখানে আনটিক করি এর মানে হলে স্টাইলটা পাবে না, যতগুলো টিক চিহ্ন এখানে আছে এর মানে ততগুলো স্টাইল এখানে পড়ে আছে, একটাতে যদি আনচেক করে দিই এর মানে কি এখানে স্টাইলটা পাবে না, এই যে আনচেক করলাম স্টাইলটা চলে গেল না, চলে গেল। আবার যদি চাইটাকে মডিফাই করতে, এই যে এখানে সংখ্যার মধ্যে একটা ক্লিক করলাম, কয়টা করছি, এখন আমি চাইলে এখানে নিজেই লিখতে পারি 30 লিখলাম, বুঝছেন, এই যে 300 লিখলাম, 300 লেখা পিক্সেল না লিখলে তো কাজ করবে না, পিক্সেল লিখছি কাজ করতেছে, কিংবা 30 পিক্সেল লিখলাম, এই যে ছোট হয়ে গেছে, ঠিক আছে, এখানে যা লিখবো এটা এন্টার মারলে সে অনুযায়ী কাজ করবে। এভাবে আমরা চেক করতে পারি আর কি। ধরেন একটা ওয়েবসাইটে আপনার নির্দিষ্ট একটা সাইজ কিছুতেই মিলতেছে না, তখন আপনি ইন্সপেক্ট করে এখানে এসে মিলাই দেখবেন যে কতটুকু করলে মিলে। এই যে আমি উপরের আপ এরো আছে না, এখানে কার্সরটা রাখা আমি যে কিবোর্ডের আপ এরো আছে না উপরের চিহ্নটা, ওখানে টিপ দিয়ে রাখছি, এটা বাড়তেছে, বুঝছেন, এমনি বুঝতে পারবো কতটুকু আমার লাগবে কতটুকু দিব, এরকম। ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে আনটিক করে দিলাম, আনটিক করলে যাচ্ছে না, আচ্ছা গেল, চলে গেল, ঠিক আছে, আনটিক করলাম চলে গেল। আবার যদি চাই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায়, যে এখান থেকে দেখতে পারবো, আপনারা অনেক সময় এরকম বিভিন্ন ওয়েবসাইটের ইমেজ ব্যাকগ্রাউন্ডে থাকে, সেটা কীভাবে ডাউনলোড করবেন এটা কিন্তু এটা একটা উপায়, এখানে দেখে নেন যে এখান থেকে আমরা এখানে ইমেজের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক কইরা এই যে এখান থেকে আপনার ওপেন ইন নিউ ট্যাব, এখানে চাপ দিলে ইমেজটা ডান পাশের ট্যাবে ওপেন হবে, বুঝতেছেন, এই যে চাপ দিলাম, এই দেখেন ইমেজটা এখানে ওপেন হইলো, ঠিক আছে। আবার যদি এখান থেকে আমি মনে করেন রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটার অ্যাড্রেসটা কপি করতে পারবো। আবার যদি ধরেন এখানে যে এই যে এখানে চলে গেল, যায়
এখানে আমি রাইট ক্লিক করে এই যে খুব সহজে সেভ ইমেজ এস এখানে চাপ দিয়া আমার ল্যাপটপে ইমেজ ডাউনলোড করে ফেলতে পারবো না? এই যে ডাউনলোড করে ফেলতে পারতেছি। তাহলে একটু উপায় কি পাইলেন যে কোনো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি আপনি সহজে ডাউনলোড করতে পারবেন? এটা তো নিজের উপায়, এটা কি আরেকজনের উপায়? আগে আপনারা প্লাগইন দিয়ে করছেন, প্লাগইন বলতে ওই যে এটার নাম জানো কি এক্সটেনশন, তো এক্সটেনশন কোনো কারণে কাজ করতেছে না, তো তখন আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবে নিজেই এইভাবে করতে পারবেন। এটা একটা ভালো জিনিস আমরা দেখলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ এরকম প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনি চেক আনচেক করে চেক দেখতে পারবেন জিনিসগুলো কিভাবে কাজ করে কি করে না করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখানে একটা বর্ডার আছে, যাই হোক এটা আপনারা আশা করি বুঝতে পারছেন, এগুলো স্টাইল। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমাদের যে সাইজ, কোন জিনিস কতটুকু সাইজ পাইলো, কোন জিনিস কতটুকু সাইজ পাইলো না, এই জিনিসটা দেখার একটা জায়গা আছে। এটা হইলো এখানে চাপ দিয়ে আমরা যে কোনো একটা জিনিস সিলেক্টেড অবস্থায় থাকলে এই যে স্টাইলের পাশে কম্পিউটেড লেখা দেখতেছেন, এই কম্পিউটারে চাপ দিব, দিলে এখানে এই জিনিসটার ফুল সাইজটা দেখতে পারবো, কতটুকু সাইজ কোথায় পাইলো। যেমন আমাদের বর্তমান জিনিসটা হিরো কন্টেইনারে মার্জিন দেখতে পাচ্ছি, দুই পাশে মার্জিন আছে। এই যে মার্জিনে চাপ দিলাম, চাপ না মানে চাপ দিতে হবে না, মাউসটা নিলেই হবে, উপরে হবার করলেই হবে। মার্জিনের উপরে নিতেই কিন্তু দুই পাশে দেখেন উপরে ওয়েবসাইটে লাল হয়ে গেছে, লাল মানে একটা হাইলাইট করে দেখাচ্ছে, এই যে এখানে মার্জিন দেখাচ্ছে না, এই যে মার্জিন। এর বর্ডার দিলাম, এখন দেখেন শুধু বর্ডারটুকু হাইলাইট আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে প্যাডিং এ নিলাম, এখন দেখেন শুধু প্যাডিংটা কোন জায়গায় ওটা দেখাইতেছে, যে জায়গায় প্যাডিং আছি। এরপরে দেখেন এখানে চাপ দিলাম, কন্টেন্টটা দেখাচ্ছে ভিতরে, বুঝতে পারলেন কি? একটা সেকশনে কতটুকু প্যাডিং পড়লো, কতটুকু মার্জিন পড়লো, কিংবা একটা ওয়ার্ডপ্রেসের, আপনারা তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আপনারা এই কাজটা করলে জীবনে কাজ করবেন? করবেন না, জীবনে করবেন কেন এইসব পরে। কিন্তু প্রশ্ন যে ওয়ার্ডপ্রেস এটা আপনাদের কীভাবে কাজে লাগবে, এই যে কীভাবে কাজে লাগবে। ওয়ার্ডপ্রেসে কাজ করার পরে সাইটকে যখন আপনারা প্রিভিউ করেন না, এই যে এলিমেন্টের সাইটটা আছে, এটা তো একটা প্রিভিউ মোড আছে, যে এখানে চাপ দিলেই রিভিউ আছে, রিভিউ আর কি, এই যে রিভিউ মোড, এটাই হলো ওয়েবসাইট। কিংবা সরাসরি যখন আপনার ওয়েবসাইটটা আপনার সার্ভিসে থাকবে, যেমন আপনাদের যে কারো নামে ওয়েবসাইট আছে না, টিপ দিলে ওয়েবসাইট আসে, তখন কিন্তু আপনি ইন্সপেক্ট করে বুঝতে পারবেন যে এখানে যে এটা উপরে নিচে কেন উপরে নিচে আছে, বা এখানে গ্যাপ, কারণ আমরা এটা দেখি না, এটা তো এটা ইউটিউব বাইরের এটা এই কাজ দেখি। এই দেখেন এখান থেকে আমরা এটা ধরলাম, এই যে সেকশনটা এটা ধরলাম, এটা ধরে আমরা এটা প্যাডিং কতটুকু, প্যাডিং উপরে আছে 20 পিক্সেল, এটা কোন জায়গায় আছে প্যাডিংটা, এই যে প্যাডিং দেখছেন, এই এতটুকু প্যাডিং। তো কোন জায়গায় প্যাডিং থেকে জায়গা নিচ্ছে, কোন জায়গায় মনে করেন এমনিতেই, আর কোন জায়গায় যে মার্জিন, সব এখান থেকে আপনি দেখতে পারবেন। তাহলে ওয়ার্ডপ্রেসে আমাদের এই HTML CSS এর জ্ঞানটা কোথায় কাজে লাগতে পারে, এটা সামান্য এক ঝলক, এটা আজকে আপনারা দেখতেছেন, বুঝছেন কি? একটা জায়গায় আপনি হঠাৎ করে একটা এলিমেন্ট উপরে ফাঁকা, এরকম 100 পিক্সেল ফাঁকা, অনেক সময় হয় না এরকম যে আমরা কিছুই বুঝতেছি না ফাঁকাটা কেন, তো তখন আপনি কি করবেন, এই রিভিউ মোডে যাবেন, রিভিউ মোডে গিয়ে এখানে যদি আপনি দেন, আমি একটা সেকশন বানাই আপনাদের জন্য, এখানে কি এটা আছে, এই চলেন আপনার মাথায় প্রশ্ন আসলো যে এখানে তো ফাঁকা থাকার কথা না, এত ফাঁকা কোথেকে আসলো এটার মধ্যে আর এটার মধ্যে, তখন আপনি এখানে গিয়ে যদি সিম্পল এটা করেন, ইন্সপেক্ট করলেন, ইন্সপেক্ট কইরা এই খুব সহজ, এখানে কি আছে এটা আমার এখানে খোঁজা দরকার নাই, এখানে কি আছে, এখানে যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, শুরুতেই ওখানে নেওয়া যাবে, কিংবা আমি এখান থেকে এটা দিয়ে যাইতে পারি, এই যে এখানে যদি যাই, এই দেখেন খুব সহজে দেখতে পারতেছি যে এখানে কি আছে, সিলেক্ট করলাম করে, এই দেখেন এখানে এটা প্যাডিং, ঠিক আছে। এটা একটা কাজ যাতে আপনাদের কাজে লাগতে পারে, আপনার ইয়ের মধ্যেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, যেটা আপনাদের কাজে লাগতে পারে এই ওয়ার্ডপ্রেসের কাজের মধ্যে আর কি। আচ্ছা শুনেন, আজকের মেন বিষয় হচ্ছে পিছনের কনফিউশন দূর করা, ক্লিয়ার করা, আর একটা জিনিস সময় থাকলে দেখাবো। এখন গত ক্লাসের শেষ দিকে আপনাদেরকে একটা বিষয় আমি দেখানো শুরু করছিলাম, হচ্ছে ম্যাক্স উইথ আর উইথ, এদের পার্থক্য কি, কথা বুঝছেন? উইথ আমরা দিতে পারি 800 পিক্সেল, ম্যাক্স উইথ দিতে পারি। ব্যাপারটা খুব সহজ, খুবই সিম্পল।
তো যখন আপনার সিম্পল জিনিস যদি আপনার মাথায় না থাকে অন্য মনে করেন আপনার সেটা ঝামেলা মনে হবে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমাদের এখানে একটা সেকশন আছে, এটা হচ্ছে আপনার এই যে এটাকে আপনার কালার দেখতে পাচ্ছেন, এটার কালারের নাম কি? এসব কালারের নাম জানি না, দিয়ে গ্রিন দিয়ে দিই, বাস খুব সহজ। গ্রিনটা নবীজির পছন্দ ছিল, এটা একটা ভালো কথা। কালারটাও সহজ, মাথায় মনে থাকে, গ্রিন। আহা ঠিক আছে, সুন্দর। কালারটা একটা হালকা করা দরকার। ফন্টটা সাদা দিলে ফুটে আচ্ছা, ঠিক আছে। এখন একটা বিষয় দেখেন, এই সেকশনটার নাম কি আপনারা জানেন? এটা একটা পি আর কি, প্যারাগ্রাফ। ঠিক আছে, এটা একটা কি প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। আমি প্যারাগ্রাফটার নাম দেখে আসি। প্যারাগ্রাফটার নাম হচ্ছে উইথ টেস্টার। আমি এটার নাম দিছি উইথ টেস্টার, ক্লাস দিছি যেন এই যে উইথ টেস্ট করার জন্য, কথা বুঝছেন? উইথ টেস্ট করার জন্য আমি আপনাদের সন্তুষ্টির জন্য একটা কাজ করি, সরাসরি এই অ্যাবাউট কন্টেইনারকে এটা দিয়ে আসি। উইথ টেস্টার থাকলো, কিন্তু আমি কাজ করবো অ্যাবাউট কন্টেইনার নিয়ে। না, এটাই থাক, এটা আমার আপাতত উইথ। আচ্ছা, উইথ টেস্টার, বুঝলেন তো? একটা প্যারাগ্রাফের ক্লাস নেমটা কি? উইথ টেস্টার। কেন এটা নাম দিছি? উইথ টেস্ট করতেছি। এখন দেখেন, আপাতত এটার উইথ আমি দিয়ে দিচ্ছি হলো 800 পিক্সেল। কত দিলাম? 800 পিক্সেল। উইথ 800 পিক্সেল মানে এটার উইথ 800 পিক্সেলই থাকবে। আপনার ডিভাইস ছোট হোক বড় হোক যেমনই হোক, এই উইথ ফিক্সড কত পিক্সেল থাকবে? 800 পিক্সেল। যেমন প্রমাণ দেখায় আপনাদেরকে। এখন তো আপনারা কম্পিউটেড এর মানেটা বুঝেন না? তো আমি ধরেন এখানে এই যে উইথ টেস্টার প্যারাগ্রাফটাকে ধরলাম, এখানে দেখে বলেন তো কত পিক্সেল জায়গা পাচ্ছে সে? দেখেন তো তার ডানে বায়ে অনেক জায়গা আছে না? আছে না? সে পাচ্ছে তার ডানে অনেক জায়গা আছে, এরপরে সে নিচ্ছে 800 পিক্সেল। এখন যদি আমি এটা ছোট করি, দেখেন ছোট করলাম, ছোট করে অনেক ছোট বানায় ফেলাই, 800 পিক্সেলের থেকে অনেক ছোট। 800 পিক্সেল তো এতটুক না, আমি আরো ছোট বানায় ফেলাইছি না এখন এটারে, কিন্তু এখনো দেখেন তার সাইজটা কতটুকু আছে? 800 পিক্সেলই আছে। এবার আপনাদেরকে তফাৎটা দেখাই, উইথ আর ম্যাক্স উইথের পার্থক্যটা কি। এবার উইথ কেটে যদি আমরা এখানে জাস্ট ম্যাক্স উইথ বসিয়ে দেই, বসাইলাম ম্যাক্স। ম্যাক্স উইথ মানে হলো তার সাইজ ছোট হতে পারে, কিন্তু 800-র উপরে যাবে না। কথা বুঝছেন? ম্যাক্স উইথ মানে কি? তার সাইজটা ম্যাক্স উইথ এই প্রপার্টির যে ভ্যালু দেওয়া থাকবে, আমাদের এখানে ভ্যালু দেওয়া 800। ম্যাক্স উইথ প্রপার্টিকে যে ভ্যালু দেওয়া থাকবে, সে সর্বোচ্চ এই ভ্যালুটাই নিতে পারবে, সর্বোচ্চ। আর এর নিচে সে ডিভাইসের সাইজ অনুযায়ী ছোট হবে, বড় হবে, বহুত কিছু হবে। কিন্তু আপনি যত বড়ই করেন না কেন, সে ম্যাক্স উইথ প্রপার্টির যে ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুকে কখনোই ক্রস করবে না। ঠিক আছে? যেমন চলেন এবার দেখি। এখন দেখেন আমাদের ডিভাইসটা ছোট না 800 থেকে। 800 আপনার এই যে 800 কতটুকু দেখেন, এই যে 800 এতটুকু। ঠিক আছে? এখন দেখেন তো এটা কতটুকু দেওয়া আছে, কতটুকু পাইছে? 800 পাইছে না? 800 পাইছে। ডানে কিন্তু জায়গা খালি আছে, কিন্তু এরপর সে কতটুকু পাইছে? 800। ডানের জায়গাটা সে নেয় নাই। কিন্তু এখন যদি এটাকে আমি ছোট করি, এই যে ছোট করে ফেললাম, এখন দেখেন তো কত পাইছে? 600। তাইলে তার জায়গা যত ছোট হচ্ছে, ডিসপ্লে যত ছোট হচ্ছে, সে কিন্তু জায়গাটাও তত সেই অনুযায়ী নিচ্ছে, ডিসপ্লে অনুযায়ী জায়গা নিচ্ছে। ডিসপ্লে ছোট, সে জায়গাও নিচ্ছে ছোট। ঠিক আছে? কিন্তু ডিসপ্লে যখন বড় হবে, এর মানে যে সে একদম সব জায়গা নিয়ে নিবে তাও না, সে ম্যাক্স উইথ যতটুকু দাও ততটুকুই নিবে। এই জিনিসটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে, বিভিন্ন জায়গায় এটা আমাদের কাজে লাগতে পারে, ইমেজের ক্ষেত্রে লাগতে পারে, অন্য বিভিন্ন জায়গায় লাগতে পারে। কেন লাগবে? কারণ আমরা চাই যে মোবাইলে 100% জায়গা নিক সে। মোবাইল যে ছোট, মোবাইলে সে 100% জায়গা নিক। ইমেজ ম্যাক্স উইথ দিলাম, ম্যাক্স উইথ দিয়ে রাখলাম ধরেন 500, বা আমাদের যেটা চাওয়া যে 500 পিক্সেল দিয়ে রাখলাম, বা 800 পিক্সেল। এখন মোবাইলের ক্ষেত্রে সে ফুল জায়গাটাই নিবে, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আমাদের বিরাট বড় মনিটরে যাবে,
তখন কি ইমেজটা এতটুকু বড় হয়ে যাবে? হবে না, বরং কতটুকু হবে? ওই যতটুকু ম্যাক্স উইথ দিয়ে রাখবো। এটা কেন আমরা করি? কারণ আমাদের ইমেজের একটা রেজুলেশন আছে। যদি আপনি ইমেজের বিরাট বড় বানান তখন রেজুলেশন ফেটে যাবে না, খারাপ দেখা যাবে না ইমেজটা। এটা তো আপনারা বুঝেন। মোবাইলে আমাদের ছবি তোলা হয়, ছবিটা যদি বড় করতে থাকেন, জুম করতে থাকেন, এটা ফেটে যাবে না, খারাপ দেখা যাবে। তো ইমেজের একটা রেজুলেশন আছে, তো এটা যদি ওখানে বিরাট বড় এরকম হইতে থাকে খারাপ দেখা যাবে। এই জন্য আমরা এটাকে একটা এরকম ফিক্সড ম্যাক্স উইথ, পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। উইথ দিলে কি অসুবিধা সেটা বুঝছেন না? সব জায়গায় কি আমরা ম্যাক্স উইথ দিব? এটা আমাদের জায়গা অনুযায়ী বিবেচ্য, কোথায় আমরা কি দিব। আমরা জায়গা অনুযায়ী বুঝবো যে কোথায় কি দিব। এখন আমরা উইথ দিচ্ছি পিক্সেল দিয়া, একটা সময় হয়তো আমরা পিক্সেল ইউজ করব না, আমরা তখন ইউজই করবো অন্য কিছু পার্সেন্টেজ, যেটা মাধ্যমে ডিসপ্লে অনুযায়ী জায়গা নিবে। এই একটা জিনিস গেল। আর এই যে একজন অনুরোধ করেছেন কি দেখানোর জন্য। আচ্ছা, এখানে ম্যাক্স উইথের কথা বললাম, তাহলে মিন উইথের কথাও বলে ফেলি। মিনিমাম উইথ তাহলে কি? মিনিমাম উইথ হলো ম্যাক্স উইথের ঠিক উল্টা। ম্যাক্স উইথ হলো যে সর্বোচ্চ এই সাইজটাই সে নিবে, এটা ক্রস করবে না। আর মিন উইথ হবে যে সর্বনিম্ন এই সাইজ পর্যন্ত সে যাবে, এর নিচে আর যাবে না। এর নিচে উপরে সে সাইজ নিবে অনেক। এটাকে আমরা দিয়ে দেখি, চলেন। এই যে আমাদের উইথ টেস্টার, এটাকে আমরা এবার ম্যাক্স উইথের জায়গায় বসায় দিলাম মিন উইথ। মিন উইথ বসায় দিলাম এবং মিনিমাম উইথ দিলাম তার, যে মিনিমাম তার 800 পিক্সেল পেতে হবে। ঠিক আছে? আগে আমার কনসেপ্টটা বুঝলে আমার বলেন। এখন যখন আমার ডিসপ্লে অনেক বড় থাকবে, 800 পিক্সেলের থেকেও বড়, তখন এই প্যারাগ্রাফটা কতটুকু জায়গা নিবে? পুরো জায়গায় নিবে, তাই না? আর যদি আমি এটাকে ছোট করে ফেলি, ধরেন এতটুকু ছোট বানায় ফেলাইলাম, তখন সে কতটুকু জায়গা নিবে? এর নিচে নামবে না। হ্যাঁ, কারণ এখন আমাদের বাড়ারটা কি নিচের দিকে। চলেন এবার দেখি। এই দেখেন, সে পুরা সব জায়গা নিয়ে নিছে। ঠিক আছে, সব জায়গা নিয়ে নিছে। কিন্তু যদি ডিসপ্লেটা ছোট করি, অনেক ছোট করে ফেলছি। 800 পিক্সেল কিন্তু আরো বড়, জানেন আপনারা? একটু আগে আমরা দেখছি, যত ছোটই করব সে 800 নিচে নামবে না। কেন? কারণ আমরা দিছি যে সে 800 নিচে নামবে না। এটা কেন হইতে পারে? এটাও সেই ইমেজের ক্ষেত্রে হইতে পারে। যে আমরা জানি একটা ইমেজ যদি একদম ছোট করা হয়, শেখ হাসিনার ছবি, একটা সম্মান আছে, মর্যাদা আছে, এটারে এত ছোট বান, এটা গিজি পিচি পোলাপানের মধ্যে দেখা যাবে, আমরা এটা চাই না। যাই হোক, এই হলো মিন উইথ আর ম্যাক্স উইথ। আর একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, জিনিসগুলা থিওরি বোঝাটা এই জন্য জরুরি। কাজ কিন্তু ঠিকই একদম সিম্পল না জিনিসটা, কিন্তু গতবার আপনাদের দেখানোর সময় আমার এই জিনিসটা ছুটে গেছে যে আসলে ম্যাক্স কিংবা মিন কাজটা কোন জায়গায় করে। তো তখন আমি এটাকে অন্যভাবে দেখানোর ট্রাই করছিলাম, কীভাবে জানি দেখাইছিলাম আমার নিজের মনে নাই। কিন্তু এটা কাজটা করতেছে আসলে ডিভাইস ভিত্তিক, ডিভাইস অনুযায়ী সর্বোচ্চ এই বা সর্বনিম্ন ডিভাইস অনুযায়ী সাইজটা নিচ্ছে আর কি। আচ্ছা, থিওরি পরিষ্কার, বাস কাজ পরিষ্কার। এখন এটা গেল ম্যাক্স উইথ, মিন উইথ। এবার কি দেখাবো? বক্স মডেলটা কারো ঝামেলা আছে? একজন ভাইয়ের ঝামেলা আছে। কারো ঝামেলা থাকলে বলেন আরো, তাইলে আমি এখন দেখাই দিব। বক্স মডেল মানে হলো যে কন্টেন্ট বক্স আছে, চলেন দেখাই। অ্যাবাউট দিয়ে দেখাই। অ্যাবাউট যে সেকশনটা আছে, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট কন্টেইনার নাম, এটার নাম হচ্ছে অ্যাবাউট কন্টেইনার। আর আমি এই যে উইথ টেস্টার থেকে এটাকে ফেলে দিচ্ছি, এটাকে ফেলে দিলাম, এরপর এটাকে ধ্বংস করে দিলাম, এটা এখানে রাখলাম না, এই নামে কিছু নাই। হ্যাঁ, আমি অ্যাবাউট কন্টেইনার নামে একটা জিনিস আছে, এটার প্যাডিং দেওয়া আছে 300 পিক্সেল, আছে 0। প্যাডিং যদি আপনারা বুঝে থাকেন, আগে আমার বলেন প্যাডিং এর এখানে কয়টা ভ্যালু? একটা না দুইটা? দুইটা ভ্যালু। আর মানে কোথায় কোথায় ভ্যালুটা পড়বে? উপরে নিচে 300 আর ডানে বায়ে 20, ডানে বায়ে 0। আমাদের ডানে বায়ে একটু প্যাডিং দিলে ভালো হয় না? চলেন দিয়ে দিই তাহলে। ডানে বায়ে ধরেন 20 পিক্সেল দিলাম, বাস জায়গাটা ছেড়ে দিছে না? প্যাডিং কি আপনারা বুঝেন নাই? প্যাডিং ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, প্যাডিং ক্লিয়ার, প্যাডিং নিয়ে কোনো কনফিউশন নাই।
উপর নিচে আছে, উপর নিচের কাহিনীটা পরে। আগে আমরা এটা যদি একটা কন্টেনারকে আমরা একটা দিব না, ফিক্সড একটা উইথ দিব না, সেটা আমরা কেন দেই বলতে পারবেন? বলতে পারবেন না? দেখেন, আমরা একটা প্রফেশনাল কোনো সাইট মাইট কি আছে, সুমিত চাহার সাইটটাতে যদি যাই, একটু আগে গেছিলাম, যে এটাকে ছোট করতেছি, দেখেন আমি যখন এটা জুম আউট করলাম মানে অনেক কি করলাম, ডিসপ্লেটারে বড় বানাইছি। আমি যখন এই জুমটা মাইনাস করি তখন কি হয়, ডিসপ্লেটা কি হয়, ডিসপ্লেটা অনেক বড় হয়, দেখতেছেন না? ডিসপ্লে অনেক বড় হচ্ছে। ডিসপ্লে যে অনেক বড় হচ্ছে কেমনে বুঝবেন? ওই যে লেখা অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে, সমস্ত লেখা ছোট হয়ে যাচ্ছে, মানে কি ডিসপ্লেটা অনেক বড় হচ্ছে। ডিসপ্লেটাকে বড় বানাইলাম, তার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা ঠিকই সুন্দর আছে, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, কিন্তু কন্টেন্টগুলো কি ওই অনুযায়ী বড় হয়েছে? কন্টেন্টের যে একটা এরিয়া, এই কন্টেন্টটা কি বড় হয়েছে? হয় নাই। তাহলে কন্টেন্টটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আটকে আছে, খেয়াল করছেন? এই যে এখান থেকে এতটুকু এদের একটা পরিমাণ আছে, সেটা 1100 হোক বা 1200 হোক, একটা পরিমাণ তো আছে, একটা পরিমাণ আছে। এটাকে যদি আমরা দেখতে পারি, সেটা দেখে আসি, যদি দেখা যায় $1280, হ্যাঁ, কতটুকু আছে, কতটুকু দেখা যায়, কতটুকু দেখা যায় না? 1280, 1280 কি উমর ভাই, 1280 কি? আমরা কি দেখতেছি এখন? হ্যাঁ, আমরা কি দেখছিলাম এতক্ষণ? হ্যাঁ, পিক্সেল দেখতেছিলাম। আচ্ছা, তাহলে আপনার উত্তর শুনে পরিষ্কার যে আপনার এখানে কোনো মনোযোগ নাই। যাদের মনোযোগ আছে তারা কেউ এটা বলবে না যে আমরা পিক্সেল দেখতেছিলাম। আরিফুর রহমান ভাই, আমরা কি দেখতেছিলাম? আচ্ছা, এই যে মনোযোগটা নাই, কেমনি কি হবে? তাহলে দুইজন লোক পাইলাম এখানে, মনোযোগ নাই, ক্লাসে আছেন মনোযোগহীন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখলাম এটা নির্দিষ্ট একটা পিক্সেল আছে 1280। আমরা যতই জুম ইন করি, জুম আউট যাই করি না করি, এটা 1280 থাকবে। এটা হচ্ছে, এটা ডেভেলপাররা কেন করে, ডেভেলপাররা এটা কেন করে থাকে? কারণ এমন হইতেই পারে যে বিরাট বড় একটা মনিটর, আপনার কথা বুঝছেন, এই যে এটার মতো বড় মনিটর, কিংবা এত বড় মনিটর, আর মনিটর যত বড় হবে, এখন আপনার ওয়েবসাইট তত বড় হয়ে যাবে, এরপরে বিরাট বড় হল রুমে এত বড় একটা পর্দা। একটা কথা বলি আপনাদেরকে, আমি কিন্তু চাইলে এই মুহূর্তে এই যে ডিসপ্লেটা আছে না ল্যাপটপের, এই ডিসপ্লের পরিবর্তে ওটাকেও ডিসপ্লে হিসেবে ইউজ করতে পারি, কথা বুঝছেন? আমি সরাসরি ওটাকে ডিসপ্লে হিসেবে ইউজ করতে পারি, তখন এখানে কিছু থাকবে না, ওখানে সব থাকবে, আমি দেখবো না এখান থেকে, কিন্তু আমি চেয়ার ঘোরায় বৈশা এটা করতে পারি, যে তখন আমার মেন ডিসপ্লে কোনটা থাকবে, ওইটা। তাহলে এখন মনে করেন, আমাকে বলেন, আমার ডিসপ্লে যদি ওইটা হয়, ওটা কত পিক্সেল? 3000 পিক্সেল। এটা অনেক বড়। এখন এই যে এত বড় যে ডিসপ্লেটা, এখন সেখানে যদি এই সাইডটা আমরা নেই, তখন এই সাইডটা তখন ওখানে ওটার রেশিও যে মাপ অনুযায়ী থাকবে, পুরাটা ভরে যাবে না, হবে না। এই জন্যই মূলত প্রত্যেকটা সাইডকে একটা নির্দিষ্ট ফিক্সড একটা দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন এবার দেখি আমরা। তো এই প্রয়োজনেই আমরা মূলত আমাদের প্রত্যেকটা সাইডকে একটা নির্দিষ্ট উইথ দেই, যেন চতুর্পাশে জায়গা থাকুক, বন জঙ্গল ফাঁকা পড়ে থাক, কিন্তু মাঝখানে বাড়ি হবে নির্দিষ্ট জায়গাতেই, কথা বুঝছেন? বন জঙ্গল ফাঁকা মানেই যে আমরা সেখানে থাকতে পারবো, সেটা এরকম না। এই জন্য মাঝখানে আমাদের একটা ফিক্সড উইথ দেওয়া থাকে। তো এই জন্য এটা আপনারা তো অলরেডি ওয়ার্ডপ্রেসে করছেন। ওয়ার্ডপ্রেসে আমরা তো যখন একটা সেকশন নেই শুরুতে ওটার একটা উইথ দিই, কত দেই? ওখানে 1140, এরপরে বাকি কার্যক্রম যা করার করি। তো ওখানে যেটা সেকশন বা কন্টেনার, এখানে এটাকে আমরা যে ডিভ, সেটাকে আমরা কন্টেনার নাম দিয়ে কাজকর্ম করতেছি, এটা একটা উইথ দিয়া দিই। উইথ কত দিব?
1140 দিই, সুমিচ্ছা আর ওখানে দেখলাম কত দেওয়া 1200। হ্যাঁ, মানে এরকম বিভিন্ন উইথ আছে যেটা যেভাবে অ্যাপ্লাই করা হয়। 1140 হচ্ছে উইথ। এখন একটা কালারও দেওয়া দিই, এটাকে আমাদের একটু বোঝার সুবিধার্থে। কালার কি দিব আগে ভাগেই বলেন, নাহলে পরে কিন্তু অন্যটা দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা ব্লু কালার দেই, কালারটারে এখান থেকে নেওয়া যাবে। হ্যাঁ, এই দেখেন সুন্দর একটা কালার দিছি, বুঝছেন? কালারটাকে আরেকটু হালকা করা যাবে। আচ্ছা, হ্যাঁ, অপাসিটিও কমা, তাহলে সেটা সুন্দর হবে। আচ্ছা, ঠিক আছে, এত টাইম দেওয়া যাবে না। তো সহজ কথা হচ্ছে এখানে দেখেন, এই দেখেন ডান পাশে কিন্তু জায়গা খালি, দেখতেছেন? আমরা যদি চাই ডানে জায়গাটা দুই পাশে ভাগ করে নেওয়া যাবে, আমরা মাঝখানে চলে আসবো, তাহলে কি করবো? বুঝে গেছেন? এই যে সাদা গেঞ্জি ভাই, আপনি বলেন কি করবো যদি মাঝখানে আনতে চাই? আচ্ছা, আমরা উপর নিচে মার্জিন দিব হচ্ছে, উপর নিচে মার্জিন দিব 0, ঠিক আছে? আর দুই পাশে মার্জিন কত দিব? অটো। তাহলে সে দুই পাশে জায়গাটা ভাগ করে নিয়ে নিবে, আমাদেরকে মাঝখানে ছেড়ে দিবে। এই যে আমরা মাঝখানে চলে আসছি। মাঝখানে আসার পরও আমাদের লেখাটা দুই পাশে গ্যাপ দিল কেন? যে লেখার দুই পাশে গ্যাপ কেন এটা? হ্যাঁ, আমরা দুই পাশে প্যাডিং দিয়ে রাখছি 20। হ্যাঁ, আচ্ছা, যারা যারা বক্স বুঝান নাই, যে প্রপার্টির নাম হচ্ছে বক্স সাইজিং, না নাকি? বক্স সাইজিং, বক্স সাইজিং, এটা হলো প্রপার্টির নাম, বক্স সাইজিং। সিএসএস এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো হচ্ছে থিওরি ক্লিয়ার থাকার। আমার যেমন থিওরি ক্লিয়ার, কিন্তু আমার কোনটা কি নাম জানি, মানে মনে নাই। বলবেন, মনে হবে। অনেক জটিল জটিল টপিক আছে, এত টপিক কি মুখস্থ রাখা সম্ভব? এগুলো মনে হবে, বাস এক্স্যাক্টলি বুঝাই দেওয়া যাবে। এখন বক্স সাইজিং, বর্ডার বক্স। বক্স সাইজিং মানে কি? মানে এই যে আমাদের যে কন্টেনারটা আছে, দেখেন কন্টেনারের দুই পাশে সাদা, আমি এটাকে এটা একটু কমাই দিই। উপর নিচের যে প্যাডিংটা আছে, প্যাডিংটা এখানে 50 দিয়ে দিই। এখন তাকায় দেখেন, উপর নিচে একটু মার্জিন দিতে হবে। মার্জিন দিতে হবে আলাদা করার জন্য, যেন আলাদা বুঝতে পারি আমরা। মার্জিন দিলাম হচ্ছে 100 পিক্সেল, ঠিক আছে? খেয়াল করে দেখেন তো, চতুর্দিকে সাদা বহুত কিছু আছে, মাঝখানে আমাদের কন্টেন্টের আলাদা একটা বক্সের মতো না? আমরা যা কিছু দিব এটার ভিতরে থাকবে। ইমেজ দেন, ভিডিও দেন, যাই দেন, এটার ভিতরে থাকবে। ব্যাকগ্রাউন্ড দিবেন, এটার ব্যাকগ্রাউন্ডে পড়ে যাবে। ভিতরে কোনো কালার দিবেন, ফন্টের কালারে পড়ে যাবে। তাহলে এটাকে একটা বক্স, এটাকে বক্স হিসেবেই কল্পনা করা হয়। এটা যে ডিজাইন সিস্টেম, এই ডিজাইন সিস্টেম এটাকে কি হিসেবে কল্পনা করা হয়? বক্স হিসেবে। সেই হিসেবে এটার নাম হচ্ছে যে এখানে একটা প্রপার্টি আছে বক্স সাইজিং। মানে যে তুমি যে বক্সকে সাইজ দিচ্ছ, আগে বলেন এই বক্সটাকে যদি এটাকে বক্স হিসেবে কল্পনা করি, এটাকে কি আমরা কোনো সাইজ দিছি? দেই নাই? ওইটাই তো। আচ্ছা, মানে সেটাই আজকে, সেটাই সাইজ। যেটা সাইজ কত, সাইজটাতে আমরা উইথ দিয়ে দিই। এই জিনিসটা এত ফুট লম্বা বা এই জিনিসটা এত পিক্সেল বড়, এটাই তো সাইজ, বুঝছেন? এটাই আমরা উইথ দিয়ে দিই। এবার তাহলে বলেন, এই যে বক্সটা, এটা একটা উইথ বা একটা সাইজ আমরা দিয়েছি কিনা? কত দিছি? 1140। এখন এখানে সেই প্রপার্টিটা চলে আসে, এটার নাম হচ্ছে বক্স সাইজিং। মানে হলো যে বক্সকে যদি তুমি একটা সাইজ দিলা, এই সাইজের মধ্যে কি কি থাকবে আর কি কি থাকবে না, সেটা আমাদেরকে নির্ধারণ করে দেওয়ার সুযোগ আছে, আমরা নির্ধারণ করে দিতে পারবো। যেমন বক্স সাইজিং এর একটা ভ্যালু হলো বর্ডার বক্স। একটা ভ্যালু কি? এর মানে বক্সের যে সাইজটা আমরা দিব, বর্ডারও ওই সাইজের ভিতরেই থাকবে। আমার কথাটা কি বললাম? যদি বক্স সাইজিং এর ভ্যালু আমরা দিই বর্ডার বক্স, তাহলে বক্সের যে সাইজটা বা যে উইথটা আমরা দিব, যে উইথ দিব আমরা, তখন যদি আমরা এটার ভ্যালু দেই বক্স সাইজিং বর্ডার বক্স, সেক্ষেত্রে বর্ডারটা কিসের ভিতরে থাকবে? বক্সের যে উইথটা আমরা দিয়েছি এই উইথের ভিতরে থাকবে।
আগে যদি উইথ মুইথ কেউ না বুঝেন তা এটা মাথার উপর দিয়ে যাবে, যেটা আবার কি জিনিস, উইথ ভিতরে থাকবে বাইরে থাকবে, এগুলো আবার কি। প্রত্যেকটা জিনিস তো বোঝার একটা সিকোয়েন্স আছে, ধারাবাহিকতা আছে। আগের জিনিস বুঝলে এটা পানি, এটা কিছুই না। আমাদের এটার উইথ দিছি 1140। এখন যদি আমি এটাকে দিয়া দিলাম যে বক্স সাইজিং বর্ডার বক্স দেই, এটা একটা মজারই, বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিলাম, বক্স সাইজিং দিলাম বর্ডার বক্স। এখন যদি আমি এটার বর্ডার দিই, দিয়ে দিই একটা বর্ডার, বর্ডার দিলে শুরুতে কি দিব, সাইজ 5 পিক্সেল, এরপরে কালার না সলিড দিব, সলিড, এরপরে কালার কি কালার, এটা তো অবশ্যই গ্রিন। বললো না কেন? হ্যাঁ আচ্ছা, এইটা ভুল করলে আমার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বর্ডার দিলাম 5 পিক্সেল, আর এখানে আমাদের বক্স সাইজিং দিলাম বর্ডার বক্স। এর মানে হলো বক্সের যে অরিজিনাল উইথ 1140, আমার এই বর্ডার 5 পিক্সেলটাও এই 1140-এর। হ্যাঁ, এখানে যে আমি বর্ডার নিলাম 5 পিক্সেল, আমার এখানে ভ্যালু ছিল বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে মূল যে উইথ 1140, আমার এই বর্ডারে 5 পিক্সেল যায়, এই 1140-এর ভিতর থেকেই যাবে, বুঝলেন? নতুন করে জায়গা আর বাড়বে না। চলন গিয়ে দেখে আসি বাস্তবে সরেজমিনে। সুন্দর হয়েছে কিন্তু ডিজাইনটা। এখানে এখন এই যে গেলাম, এখন আমরা জানি কোথেকে আমাদের এটা দেখতে হয়। আমরা গিয়া এটা ধরলাম, এই যে অ্যাবাউট কন্টেনার ধরলাম। অ্যাবাউট কন্টেনারকে ধরার পরে এই সাইডে আসেন, এই যে মার্জিন লাল অংশটা কি, এই অংশটা হলো প্যাডিং, মানে বর্ডার, এটা সরি, হ্যাঁ প্যাডিং না, লেখা আছে এখানে কিন্তু বর্ডার, এটা কি প্যাডিং দিচ্ছি 20 পিক্সেল। আচ্ছা, প্যাডিং বর্ডার এইসব দিলাম, দেওয়ার পরে আমরা এটারে এই যে অ্যাবাউট কন্টেনার এর জন্য উইথ কত দিছিলাম, 1140। দেখেন তো 1140 কে আছে, 1090 আছে, তাহলে বাকিটা গেল কই? বাকিটা হইলো ওই যে আমরা বক্স সাইজিং দিয়ে দিছি বর্ডার বক্স, যে তোমার উইথটা শুধু তোমার না, তোমার ভিতর থেকে জায়গা নিবে আরো কে কে, বর্ডারে নিবে। যখন আমরা দিব বক্স সাইজিং বর্ডার বক্স, তখন আর ভিতর থেকে জায়গা বর্ডার নিবে এবং প্যাডিং নিবে। প্যাডিং এর যা জায়গা, বর্ডারের যা জায়গা, সব আমাদেরই উইথের ভিতর থেকে যাবে। কথা বুঝছেন? এখন কথা হলো, তাই এছাড়া কি অন্য কোনো গতি আছে? অবশ্যই আছে। আমরা যদি বক্স সাইজিংটা বর্ডার বক্স না দিই, এখানে দিয়ে দিই কন্টেন্ট বক্স, কি দেই? খুব সহজ কথা, সবকিছু নামের মধ্যে বোঝা যায়, বুঝছেন? কন্টেন্ট বক্স দিলে তখন এই উইথটা কন্টেন্ট ছাড়া আর কেউ নিবে না। কন্টেন্ট কি? কন্টেন্ট হলো ওই যে প্যাডিং পুডিং বাদ দিয়া ভিতরের যে জিনিসটা, ওইটা। বর্ডারও না, প্যাডিংও না, এটা তো আমরা জানি, বর্ডার তো বর্ডার, প্যাডিং তো প্যাডিং, এগুলো কি অরিজিনাল জিনিস নাকি? ভিতরে যে কন্টেন্টটা, বাকি জিনিসটা, সেটাই হচ্ছে সব জায়গাটা নিবে। এখন যদি যাই, এই দেখেন, এখন যাই, এখন যদি আমি এখানে এই যে অ্যাবাউট কন্টেনারকে সিলেক্ট করলাম, ভিতরে যে কন্টেইনারটা, ভিতরে যে কন্টেন্টটা, সেটা কত জায়গা নিচ্ছে, 1140। আর দুই পাশে দেখেন প্যাডিং এর জায়গা আলাদা না, প্যাডিং এর জন্য আলাদা জায়গা, এরপরে বর্ডারের জন্য আলাদা জায়গা। তাহলে কি এটা পরিষ্কার হইলো? বক্স সাইজিং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আপনারা যদি কোনো সময় HTML কাস্টম কোড ইন্টারভিউ দিতে যান, বা যে HTML CSS পারি আমি, তাইলে আপনি এটা জিজ্ঞাসা করবে, বুঝছেন? যে তুমি কি বক্স মডেল বুঝো, প্রশ্ন করবে এটা, যে বক্স মডেল, তুমি কি বক্স মডেল বুঝো? হ্যাঁ, তাহলে বলো বক্স মডেল কি। আপনাকে রিপ্লাই করতে হবে যে বক্স মডেল হচ্ছে যে আমাদের যে আমরা ব্যবহার করি HTML এর যে ডিপ ব্যবহার করি, সেগুলা কয়েকটা জিনিস মিলে একটা বক্স সিস্টেমে কাজ করে। যেমন সবার ভিতরে থাকে কন্টেন্ট, সবার ভিতরে এটা কি কন্টেন্ট, এরপরে প্যাডিংটা হচ্ছে তার ভিতরে নিজস্ব জায়গায় নিয়ে নেয় আর কি। একটা বক্সের বা একটা কন্টেনারের ভিতর দিকের যে অংশটা, যে জায়গাটা, সেটা হচ্ছে প্যাডিং মানে ভিতর দিকে জায়গা নেয়। আর বর্ডার তার ভিতরে, এরপরে মার্জিন হচ্ছে বাইরে। এখন মাঝখানে যে বর্ডার আর প্যাডিং আছে, এই দুইটা কি আমাদের উইথের ভিতরে নিবে না বাইরে নিবে, এটা আমরা আলাদা করে ডিফাইন করে দিতে পারি। যদি আমরা বক্স সাইজিংয়ে দিয়ে দিই বর্ডার বক্স, সেক্ষেত্রে বর্ডার আর প্যাডিং এটা আমাদের উইথের ভিতর থেকে যাবে। আর যদি আমরা বক্স সাইজিংটা দিয়ে দিই যে কন্টেন্ট বক্স, তখন সেটা শুধুমাত্র কন্টেন্টে দিবে। আপনি কোনো রকম বললে, মেন বিষয় কি থিওরি বোঝা। আপনাকে লেকচার দেওয়ার জন্য কেউ নিবে? আপনি নিবে কি জন্য?
কাজ করার জন্য। তো সে জাস্ট কথা শুনে বোঝার চেষ্টা করে আপনি জিনিসটা বুঝছেন কিনা। যদি আপনি বুঝেন বাস সে আপনারই করবে। আপনি মনে করেন কি আরবিতে বলা শুরু করলেন, সে বুঝলো যে না, কোনো মতে বুঝতে পারলো যে এই লোকটা বুঝছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, বক্স সাইজিং সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার। আর কোনো জিনিস অস্পষ্ট বা ঝামেলা আছে কিনা বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 45 মিনিট। তাহলে একটা সাইট আজকে আমরা করা শুরু করি। খুব সিম্পল সহজ একটা সাইট বের করছি আমি আপনাদের জন্য, যেটা আমরা এটা দিয়ে করা শুরু করব, নাকি সাইটটা পরে করব? আরেকটা জিনিস দেখাই দিব। একটা জিনিস আছে আর কি ছোট, যেটা আমাদের কাজে লাগবে অনেক, ওই জিনিসটার জন্য বহু জায়গায় আমরা আটকায় আছি, এটা দেখায় ফেলাই। এটা হচ্ছে আজকে আমরা শিখে ফেলবো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। আচ্ছা সেটা হচ্ছে ফ্লেক্স শিখবো আজকে আর কি। ফ্লেক্স যতটুকু আমার দরকার ইমার্জেন্সি এটা শিখে ফেলবো। একটা ওয়ার্ডপ্রেস সাইট কোথায় পাবো? এটা না, এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট। এখানে আমি একটা সেকশন নেই। ইতিমধ্যে আপনারা একটা বিষয় ক্লিয়ার হয়েছেন যে কোনো ওয়েবসাইটের কোর ফাউন্ডেশন, যে কোনো ওয়েবসাইট তৈরি হয় কি দিয়া? HTML দিয়া। HTML হইল মেন ভিত্তি। HTML এর পরে যে ডিজাইন যা হচ্ছে এগুলো কি দেওয়া হয়? CSS দেওয়া হয়। এখন আপনি যতই সামনে থেকে যাকেই দেখেন, সেটা ওয়ার্ডপ্রেস হোক বা অন্য যেই হোক, কিন্তু সর্বশেষে এটার মেন কাজটা কি দেওয়া হয়? HTML CSS দিয়েই হয়। ওগুলোই মেন শক্তি, কথা বুঝছেন? আমরা এখানে এভাবে কাজগুলো করতেছি, কিন্তু যখন এই যে আমরা এই যে হোমটা যখন এখানে দেখতে গেলাম, ওখানে ঠিকই দেখতে পাচ্ছি এগুলো কি? HTML আর CSS, কথা বুঝছেন? এখানে আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি। এই সাইটটা দেন ওয়ার্ডপ্রেসে কাজ করলাম। সবার উপরে কি আছে? এটার দ্য মডার্ন কল সেন্টার ইজেন্ট আ কল সেন্টার। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে যদি রিভিউতে গিয়ে যদি যাই, এখানে দেখবেন যে দিন শেষে এটা ইন্সপেক্ট করে আমরা কি দেখতে পাবো? HTML CSS আর কিছুই না, ঠিক আছে না? এখানে কিন্তু HTML আর এখানে আমরা CSS-টাই খুঁজে পাবো। যার ডিজাইন আপনি করছেন, ওই দেখেন সব ডিজাইন এখানে চলে আসছে। ফন্ট সাইজ দেখছেন, এরপরে ফন্ট হাইট দিছেন, উইডথ দিছেন, এরপরে কালার আছে একটা, ঠিক আছে? তাহলে CSS HTML হইল এদের ফাদার, এটাই হইল এদের কাজের গোড়া ভিত্তি। আমরা যদি এটা বুঝি, আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারবো। যেমন দেখেন, কোনো কারণে আপনি দেখলেন যে এখানে কালারটা কালো পাচ্ছে না, এই যে এটা এরকম হয়ে গেছে, তারপরে টিক চিহ্ন দিয়ে এটা চেক করতে পারবেন যে কালো দিয়ে সুন্দর দেখা যায় নাকি অন্য কোন কালার দিয়ে সুন্দর দেখা যায়। এই যে আমরা দিলাম, এবং এখানেও গিয়ে গোপনে আমরা গ্রিন দিয়ে ফেললাম, যে এখানেও দিলাম, যে দেখলাম কেমন দেখা যায়, গ্রিন সুন্দর। এই যে হ্যাঁ, তো যে কোনো ওয়েবসাইটে আপনি একজন লোক গ্রিনও পছন্দ করে, আপনি তার সাইটও ইন্সপেক্ট করে নিজে গ্রিন বানায় দেখতে পারবেন যে তার সাইটটা কেমন দেখা যায়। এখন এই কাজগুলো আপনি এইখানে কিন্তু করতে পারবেন। কেমনে করবেন জানেন আছে, সেটাই দেখি। সেই জন্য আপনাকে এখানে যাওয়া লাগবে। এটাকে আমরা ধরলাম, হেডিংকে ধরলাম। এই দেখেন এখানে কিন্তু এখন আপনারা আস্তে আস্তে পরিভাষাগুলো বুঝবেন। টাইটেল আছে, HTML ট্যাগের H2, এটা কেন আমরা জানি, কারণ H2 হইল 1 এর পরেরটা একটু বড়। আচ্ছা ঠিক আছে, স্টাইল এখানে করলাম নাই, অ্যাডভান্স, কারণ নর্মাল মানুষজন তারা তো আর অ্যাডভান্সের কাজ করবে না। HTML দিয়ে যে CSS দিয়ে যে ডিজাইন করাটা, আলাদা কোড মুড করা, এটা কি সাধারণ ডেভেলপারদের কাজ? ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের? এটা কাদের কাজ? অ্যাডভান্স ডেভেলপার যারা, ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স ডেভেলপার, তারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো করে জানে। ওয়ার্ডপ্রেস দিয়ে তাদের পোষায় না, তারা আলাদা কোড করে। এটা কি নর্মাল ডেভেলপার না অ্যাডভান্স ডেভেলপার? তা আমাদের কোর্সে সেটা আমাদের গোল যে আপনারা অ্যাডভান্স ডেভেলপার হবেন। বিষয়টা বুঝলেন? খুব পরিষ্কার। তো সেই লক্ষ্যে আপনাদেরকে, এটা খুব সহজ, যারা সাধারণ শিখতেছে ওয়ার্ডপ্রেস, কোডম্যান বিডি করায়, আর অনেকে আছে কোর্সটা করায়, ওয়ার্ডপ্রেসের কোর্স করায়, ওয়ার্ডপ্রেসে কাজ করে। একটা জিনিস যা করা গেল না, ওকে সেটা কেমনে করবে? আবার এখন ChatGPT অনেক করে, কিন্তু আপনি যখন একটা কোড বুঝবেন না, ওই যে ম্যাক্স উইথ আছে, মিন উইথ আছে, কোনটার কি তফাৎ, ডিফারেন্সটা ভালো করে না বুঝলে আপনি দেখবেন যে আসলে আগামাথা গুলাই ফেলছেন, কোথায় কেন কাজ করতেছে না, কেন করতেছে, এটা যখন একটু বুঝবেন কাজটা ক্লিয়ার হবে। এখন আমাদের কোনটা সিলেক্ট করা আছে বলেন তো?
এখানে কিন্তু লেখাই থাকবে কোনটা সিলেক্ট করা। এখন আমরা কোনটা কাজ করতেছি, হেডিং নিয়ে কাজ করতেছি। কি নিয়ে কাজ করতেছি বোঝার একটা উপায় হলো যে এখান থেকে লেয়ারটা দেখা, স্ট্রাকচার। এখন আমরা যে হেডিং নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, হেডিংটা সিলেক্ট আছে। এখন আমরা এখানে গিয়া এই যে দেখেন সিএসএস আইডি পাইছেন। এখন আগে আমারে বলেন সিএসএস আইডি কি আপনারা চিনেন? চিনেন না? আচ্ছা, আমরা সিএসএস এ যে আমরা স্টাইলগুলো দিব, স্টাইল দেওয়ার জন্য অনেকগুলো উপায় আছে না। একটা আমরা ট্যাগকে ধরে স্টাইল দেই, সরাসরি ট্যাগের নাম ধরে। আর একটা হলো ক্লাসের নাম ধরে স্টাইল দেই। তো ক্লাসের নাম ধরে স্টাইল দিতে হয়, আগে ক্লাস নামটা লিখতে হবে না? সেটা আমরা কই গিয়ে লিখতাম? HTML এ, HTML ট্যাগে লিখতাম না, আইডি ট্যাগে লিখতাম। আপনি যেটা নিশ্চিত, যেটা বুঝেন সেটাই বলবেন, যেটা বুঝেন নাই আন্তাজি বলবেন না। চুপ, বুঝেন নাই বলবেন স্যার আমি বুঝি নাই, আমি বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে। তাহলে ক্লাস নেম যেমন ছিল আমরা ক্লাস নেম দিয়ে স্টাইল লিখতাম, তেমনি ক্লাস নেমের মতো আরেকটা জিনিস হলো আইডি। এটা কিন্তু আমরা বলছিলাম, মনে আছে আপনাদের? এমনকি আইডির ক্ষেত্রে আরেকটা জিনিসও বলছিলাম, ক্লাস আর আইডির মধ্যে একটা পার্থক্য আছে। কি মনে আছে কারো? একটা আইডির নাম, আইডির যে নামটা, এটা একটা ওয়েবসাইটে একবারই নেওয়া যাবে। এক আইডির নাম বারবার বিভিন্ন এলিমেন্টে ইউজ করা যাবে না, কথা বুঝছেন? কিন্তু একটা ক্লাসের নাম আপনি একাধিক এলিমেন্টে ব্যবহার করতে পারেন। একটা ক্লাসের নাম একাধিক এলিমেন্টে দিতে পারেন, ব্যবহার করতে পারেন। কিন্তু আইডির নাম একটা ওয়েবসাইটে কয়বার? একবারই। আমরা বলছিলাম যে আমাদের যে মানুষের যে আইডি হয়, মানুষের যে আইডি হয় ওটাও কিন্তু আমরা একবারই করি। আচ্ছা কেউ তো মানুষের আইডি যেমন আমাদের আইডি একটাই হয়, তেমনি আমরা যদি বুঝি যে কোনো একটা ডিজাইন শুধু এই একজনকেই দিব, অন্য কাউরে দিব না, সেই ক্ষেত্রে আমরা ওটা কীভাবে দিই? আইডি দিয়ে দিব। এই কথা মনোযোগ দেন। যদি আমরা কোনো একটা ডিজাইন একটা জায়গায় দিই এবং এই ডিজাইনটা অন্য কোথাও লাগবে না, তখন আমরা কি অ্যাপ্লাই করি? কি দিয়া? আইডি দিয়া। যদি আমরা চাই ডিজাইনটা শুধু একটা জায়গায় অ্যাপ্লাই করব, সেই একটা জায়গায় একবারই অ্যাপ্লাই করব, তাহলে আইডি ইউজ করব। আর যদি চাই যে না এই ডিজাইনটা আমার আরও একাধিক জায়গা দরকার পড়তে পারে, সেক্ষেত্রে ক্লাস নেম ব্যবহার করব। ওই ক্লাস নেমটা অন্য জায়গায় দিতে পারি। আপনি যে কোনোটাই দিতে পারেন, কিন্তু সহজ কথা আইডি যদি ইউজ করেন এই নামটা আর কোথাও ইউজ করতে পারবেন না। তো এখানে আমরা সিএসএস আইডি, এটার মানে হচ্ছে সিএসএস আইডি, বুঝছেন? HTML CSS যখন আমরা কাজ করি কাস্টম কোডে, তখন আমরা আইডি বা ক্লাস নেমটা কোথায় গিয়ে দিই? HTML এর ভিতরে গিয়ে ট্যাগের ভিতরে দিই। আপনাদের মনে নাই? এই দেখেন এখানে যে আমরা সিএসএস না, এখানে এটা বলে সিলেক্টর। কি বলে? আগে নাম মুখস্থ করাতে হবে। এই যে আমাদের এই যে এটা আমরা দিচ্ছি এখানে, এই ক্লাস নেমটা এখানে কেন দিলাম? এই ক্লাস নেমটা দিলাম যেন এটা দিয়ে আমি ডিপের সবগুলার ধরতে পারি, এই পুরো ডিপটাকে যেন আমি ধরতে পারি, সিলেক্ট করতে পারি। ঠিক আছে? মনে করেন আমার ডিসপ্লে দেখা যায় না, এটা কি হয়েছে? শেখ হাসিনা চলে গেছে, সব উল্টাপাল্টা হয়ে গেছে। এটা দেখেন, হ্যাঁ এখন দেখেন সেকশনে এটা একটা কি ডিপ না? ডিপ। আবার নিচে দেখেন এটা একটা কি? তাহলে সবই ডিপ, এটাও ডিপ সেটাও ডিপ। তাহলে আমি সিএসএস এর যে স্টাইলটা দিব, স্টাইলটা কারে দিব? এখন যদি আমি লিখি যে ডিপ, ডিপ লেখা যদি কালার দেওয়া শুরু করি, তাহলে কালারটা কি ঠিক মতো পড়বে? আমার নির্দিষ্ট জায়গায় পড়বে? এটা পড়বে না, সব ডিপে পড়া শুরু করবে। তাহলে এই জন্য আমাকে কি করতে হবে? আগে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? যে আমি কোন ডিপে স্টাইলটা দিব। এই সিলেক্ট করার জন্য আমি ব্যবহার করব সিলেক্টর। কি ব্যবহার করব? এই সিলেক্টর হচ্ছে তিনটা, হয়তো ট্যাগ নেম কিংবা সিএসএস আইডি কিংবা সিএসএস ক্লাস। এই তিনটা কি সিলেক্টর। আলোচনাটা কিন্তু আগেও গেছে, আবার রিপিট করলাম। যেগুলো হচ্ছে সিলেক্টর। সিলেক্টর কেন বললো? কারণ এগুলো দিয়ে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করবো যে স্টাইলটা কাকে দিব। তো যাকে আপনি দিতে চান সেখানে গিয়ে আপনি এই ক্লাসটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি চিনেন? চিনেন না অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করি? HTML এর, হ্যাঁ HTML এর যে ট্যাগগুলো আছে সেখানে আমরা একটা এক্সট্রা কোনো একটা সুবিধা ফিচার যোগ করি। তো ক্লাস লিখবো, লিখে এখানে এই যে নামটা লিখে দিব, যে ক্লাসের নামটা আমি কি দিতে চাই। তো এখানে আমি অ্যাবাউট কন্টেনার দিলাম ক্লাসের নাম, এখন আমি এই নামটা ধইরা ওখানে দিয়ে দিব। কিংবা আমি এখানে দিতে পারি আইডি,
যেমন এই যে অ্যাবাউট মি নিচে একটা লেখা স্প্যান, এখানে আমি আইডি একটা, এটা একটা সিলেক্টর, এটা দিয়ে আমি সিলেক্ট করতে পারবো। সেক্ষেত্রে HTML এ আইডি নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই যে আইডি এন্টার করলাম, এখানে আমি নাম লিখলাম হচ্ছে অ্যাবাউট, এখন এটা একটা আইডি, এটা একবারই আমি এই নামটা একবারই ইউজ করতে পারবো। বিষয়টা ক্লিয়ার হইলো? এই কালো গেঞ্জি ভাই, আপনার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হইলে বললেন। বাস ক্লিয়ার যদি হয়ে থাকে, এখন HTML এ আমরা যে নামগুলো লিখতেছি, ওয়ার্ডপ্রেসে তো আর এটা HTML নাই, ওয়ার্ডপ্রেসে তো আমরা HTML পাবো না। তো ওয়ার্ডপ্রেসে এই সিলেক্টরগুলো বসানোর জন্য আমাদেরকে দেওয়া হয়েছে এই যে অ্যাডভান্সের জায়গাটা। এখন কি ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে এই জিনিসটা যেটা কিনা একটা H1 হেডিং, H2 এটা হেডিং, এই হেডিংকে আমরা স্টাইল দিতে চাই। স্টাইল দেওয়ার জন্য এটাকে আমাদের আগে সিলেক্ট করতে হবে না? সিলেক্ট কি দিয়ে করতে পারি? আইডি দিয়ে করতে পারি, কিংবা ক্লাস দিয়ে করতে পারি। এখানে যদি আমি একটা ক্লাস নেম অ্যাড করতে চাই, তাহলে ক্লাস নেমটা যে এখানে অ্যাড করব, CSS ক্লাসেস, ঠিক আছে? এখানে আমি ক্লাস নেমটা অ্যাড করব। ধরেন আমি দিলাম মশিউর। তাহলে এখন আমার এই যে হেডিংটা আছে H2 এটার একটা ক্লাস নেম বসানো হয়ে গেছে অলরেডি। ক্লাস নেমটার নাম কি? আমি যদি চাই ক্লাস নেম না, আমি এখানে আইডি দিয়ে কাজ করব, CSS আইডি। সেক্ষেত্রে আমি একটা আইডি দিলাম, আইডির নাম দিতে পারি হচ্ছে, আইডির নাম কি দেওয়া যায়, যে ধরেন আমরা জানি আইডির নাম দিতে হবে মিলায়া, যেন আমরা বুঝতে পারি এটা কি সেকশন, হিরো সেকশন না? তো আমরা এখানে দিব হিরো আইডি, হিরো টাইটেল আইডি, ঠিক আছে? হিরো টাইটেল আইডি, ঠিক আছে? কিংবা আইডি না, হিরো টাইটেল, এটা হলো আইডি, হিরো টাইটেল। টাইটেল যদি একাধিক থাকে, হিরো বিগ টাইটেল দিতে পারবো। এখন আমাকে বুঝে থাকলে বলেন, এটা আমি ধরার জন্য এটার এখন সিলেক্টর কি আছে? কি সিলেক্টর আছে বর্তমানে? ক্লাস সিলেক্টর না আইডি সিলেক্টর? আইডি। আইডির নাম কি? হিরো টাইটেল। আচ্ছা, আমরা যখন HTML এ এই সিলেক্টরগুলা লিখতাম, বসাইতাম আর কি, ক্লাস কিংবা আইডি, তখন কি এগুলো সরাইতে আমরা ডট দিতাম আর হ্যাশ দিতাম? আমার কথা আবার শুনেন মনোযোগ দিয়া। যখন আমরা HTML এ যখন আমরা এই সিলেক্টরগুলো বসাইতাম, ক্লাসের নাম কি বা আইডির নাম কি, তখন কি আমরা ডট দিতাম বা হ্যাশ দিতাম? দিতাম না? তাহলে ওটা কই দিতাম? হ্যাঁ তাই। তো এখানে আমরা হিরো টাইটেল একটা নাম লিখলাম, নাম লেখার সময় এখানে আমরা দিতে হবে না কিছু। এটা তো HTML না, HTML হইলে তো মনে করেন ওখানে আর বহুত ঝামেলা আসিল। HTML দেখেন না কেমন দেওয়া লাগে, এই যে ক্লাস লেখলে পরে সমান সমান চিহ্ন দিয়া, পরে কোটেশন দিয়ে এরপরে দিতে হয়, ঠিক আছে? তো এটা ওয়ার্ডপ্রেস তারা আমাদের সহজ করে দিছে। আমরা এখানে শুধু CSS আইডিটা এখানেই লিখবো, বাস এখানে লেখা। এখন আমার স্টাইল করার পালা। চলেন স্টাইল করি। স্টাইলটা কোথায় গিয়ে করবেন? স্টাইলটা করবো আমরা CSS, এই দেন কাস্টম CSS লেখা পাইছেন? এই কাস্টম CSS এ গিয়ে মনে করেন আমি এই ঘরটা কিন্তু ঠিক ওই আমাদের CSS এর মতো, ঠিক আছে? এখানে গিয়ে আমি এখন আপনারা বলা শুরু করেন CSSটা কেমনে করবো, বলেন কি লিখবো? প্রথমে দেব হ্যাশ। হ্যাশ কেন দিবা বলেন তো? কারণ আমি এখন আইডির মাধ্যমে ধরতেছি, হ্যাশ দিব। আইডির নাম কি? হিরো টাইটেল। এখন কি দিব? হ্যাঁ, কার্লি ব্রেস মানে সেকেন্ড ব্রেসটা আর কি। এটা আরেকটা দেওয়া লাগবে, দুইটা দেওয়া লাগবে না একটা? পরে এখন কি দুইটা দেওয়ার পর থেকে লেখা শুরু করব? মাঝখানে আমি এন্টার লিখলাম মাঝখানে। এখন বলেন আমি কি লিখবো, একটা কিছু লিখি। আমার আপাতত আমরা একটা কিছু দেই, ধরেন আমরা কালারটাই দেই। কালার দিলাম, কালার কি দিব? গ্রিন দিব। আচ্ছা, এরপরে জিনিসটা এটাকে সেভ করলে পড়বে না ইতিমধ্যে পড়ার কথা? কালার দেওয়া আছে কালার। আচ্ছা, কালার দেওয়া আছে কালো, এই জন্য পড়ছে না। তাহলে এখানে একটা চিহ্ন আছে, এটা কি? হ্যাঁ, এখনই পড়বে না আর পরে পড়বে। আচ্ছা ঠিক আছে, ধরেন অন্য কিছু করে দেখি। হিরোটা আমাদের নামটা কি ঠিক আছে কিনা? ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আচ্ছা তাই ঠিক কথা, আমরা তো ব্যাকগ্রাউন্ড ওখানে দেওয়া নাই। ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখলেন CSS এর মধ্যে কিন্তু এখানে সব কিছু চলে আসতেছে অটোমেটিক। ব্যাকগ্রাউন্ড কালার এটা তো গ্রিন দিতে পারি, এই যে ঠিক আছে।
আগে ওটা হইতে পারে, আগেরটাতে আমাদের একটা কালার দেওয়া আছে, এই কারণে এটা হইতে পারে ফন্টের কালারই হয় নাই। তাহলে বুঝলেন তো কেমন এই কাজগুলো আমরা করতে পারি এবং এটাকে আমরা দিতে পারি। এটা তো কাজ করার কথা, আমরা যেহেতু ইম্পোর্ট দিয়ে এটাই দিলাম। আচ্ছা, সেটা কেন করলো না, ওটা একটা বিষয়, একটা তর্ক বিতর্কের বিষয় থাকতে পারে, ওটা হবে। বুঝলেন তো, এভাবে আমরা এই জিনিসটা কাজ করতে পারি। আমরা অনেক অ্যাডভান্স কাজকর্ম দেখব যেগুলো আসলে ওয়ার্ডপ্রেসে এখানে নাই, ওয়ার্ডপ্রেসে করা যাচ্ছে না। সেগুলো আমরা অনেক কিছু করা যাবে, টুকটাক বিভিন্ন অ্যানিমেশন যেগুলো কিনা আপনার অ্যাডভান্স প্রিমিয়াম জায়গা আছে, এখানে নাই। আমরা এখানে সিএসএস আমরা অ্যানিমেশন শিখি না, এখনো যখন শিখবো তখন আমরা এগুলো দিতে পারবো এখানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো বোঝা গেল কিভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। আবার আমরা নিজেদের কাস্টম কাজকর্ম করতে পারি। আপনি এক জায়গায় বাটনে একটা স্পেশাল বানায় রাখছেন, সিএসএস বাটনের জন্য একটা স্পেশাল সিএসএস বানায় রাখছেন। বাটনে তো এখানে যা ডিজাইন দেওয়া যায়, এটা হইলে আলহামদুলিল্লাহ, কোনো কারণে হইল না, তখন কিন্তু আপনি দুনিয়ার সব বাটনকে ধরে এখানে সিএসএসটা দিয়ে দিতে পারবেন। আবার সিএসএস দুনিয়ার সব জায়গায় কাজ, এখানে লিখলে সব সাইডে কাজ করবে কিনা সেটা নিশ্চিত না। আপনি আরেকটা জায়গায় সিএসএস দিতে পারবেন, সেটা হচ্ছে এই যে আমাদের যে আছে অ্যাডমিন জায়গাটা যেটা আছে ড্যাশবোর্ডে আর কি, ড্যাশবোর্ডে কেমনে যায়, এখান থেকে এখানে এগুলো তো আপনার অ্যাডভান্স জিনিসপত্র, আমি শুধু সিএসএস এটা বলতেছি আর কি, এটা স্যার দেখাবে টেমপ্লেট। এখানে অ্যাপিয়ারেন্সে আছে না, অ্যাপিয়ারেন্সে এই কাস্টমাইজে যদি যান, খেয়াল করছেন কোথায়, অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজ, এই কাস্টমাইজে ঢুকলাম, কাস্টমাইজে ঢুকে এই যে অ্যাডিশনাল সিএসএস, ঠিক আছে, সেখানে আমরা এডিশনাল সিএসএস করতে পারি। আমাদের এটার নাম ছিল হলো যে কি নাম ছিল, হিরো, তাই না? আমরা এটা এখানে দিয়ে দিই তো, হিরো টাইটেল। এখানে তো সুন্দর সিএসএস পরে, ব্যাকগ্রাউন্ড কালার, দেখছেন এখানে কিন্তু বাকি জিনিসটা পড়তেছে না। তাহলে এখন যদি আপনি সিএসএস না জানতেন, আমরা জানি না এখন কি করতে হবে, কোটেশন না, এটা দিতে হবে, কোলন দিতে হবে, কি কয় জি না, কোলন দিয়ে এরপরে ধরেন ব্লু দেওয়ার পরে কি এই যে এটা, আচ্ছা সেমিকোলন, হিরো টাইটেল। এটা এখান থেকে এখনই পড়লো না, এটা কি পরে পড়বে নাকি না, আমাদের কোনো ভুলটুল আছে? ওখানে কি না, ওটাতে উঠায় ফেলাইছি না আমরা, ওটা তো পাবলিশ করি নাই আমরা, যাকে সাইডে এটা যে নাম দিছিলাম হিরো টাইটেল, ওটা কিন্তু পাবলিশ করি নাই, মনে আছে? ওটা আমরা লিভ দিয়ে চলে আসছি, এমনি পড়ে রয়েছে এটা, বুঝলেন তো? এখান থেকে সিম্পলি যদি আমরা H2 কে দিই, এটা তো H2, ঠিক আছে, এটা হচ্ছে H2, একে আমরা ধরেন এটা কালার দিই, দেখি তো, কালার দিলাম, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাক কালার ব্লু, পড়লো না? হ্যাঁ পড়লো যেহেতু আমরা, আচ্ছা ঠিক আছে, এরকম আর কি। কিংবা ধরেন এখানে এবার দেখি তো কালারটা পরে কিনা, কালারটা এবার দিলাম, পড়লো না, কালার পড়ছে না, কালার, হ্যাঁ আমি তো সেটাই বলেছিলাম যে কাজ করবে না কেন। আপনাদেরকে এই প্রপার্টিটা শিখাইছি না, ইম্পর্টেন্ট, এটার কাজ কি? এটার কাজ হইলো যে না হইলেই না, ইমার্জেন্সি একটা জিনিস, সে মারাত্মক ঘাটতেরামি করতেছে, পুরা মনে করেন সাইড আউলায় গেছে, বস খেপা ফোন দিয়ে আপনার গালিগালাজ করতেছে, 14 গোষ্ঠী দিলে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছিস তুই, কাজ পারস না, তো এরকম একটা কঠিন সিচুয়েশনে একটা জিনিস আপনাকে করতেই হবে, তখন আপনি এটা মাইরে দিবেন, মাইরে বসে থাকবেন। তো এইগুলো ইম্পর্টেন্টটা কেমনে দেয়, এটা হলো যে এই জায়গায় মনে করেন একটা, এখনো কিন্তু এই মনে করেন যে আমরা স্টাইল দিলাম, ব্লু কাম করতেছে না, কাজ কেন করতেছে না? কারণ এটা কালার দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে, এটা অরিজিনাল কালার ছিল হলো অন্য একটা, ওই যে কি জানি ছিল সাইডের অরিজিনাল কালার, পরে এটাকে ওই ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে দেওয়া হয়েছে, স্টাইল করে কালার দেওয়া হয়েছে। এখন আমরা চাইতেছি ওটারও পাল্টাইতে,
কিন্তু এটা পড়তেছে না, তখনই আমরা এখানে এই যে এই সেমিকোলনের আগে এইরকম একটা, এর নাম কি এক্সক্লেমেটরি চিহ্ন দিয়া এরপরে ইম্পর্টেন্ট লিখবো, বাস লিখলে এরপরে সেটাই নিবে, বাস আর কার কথা শুনবে না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম বিভিন্ন অ্যানিমেশন কিংবা বিভিন্ন বড় বড় কার্যক্রম এখন দুনিয়ায় যতগুলো S2 আছে সব S2 কিন্তু এরকম হয়ে গেছে, খেয়াল করছেন? যত S2 আছে সব এরকম হয়ে যাবে, হয়ে গেছে না? এই জন্য আমরা S2 করে আমরা স্টাইল দিব না। যদি আপনি চান দিতে পারেন, আপনি চান যে সব S2 একটা নির্দিষ্ট করে, মনে করেন আপনি যে অ্যাডভান্স ডেভেলপার, সবার কাজে ধরেন আপনার কাছে ধরেন তো একরকম না, সবাই কাজ করে একভাবে ওখানে কাজ করে, কিন্তু আপনি নিজে আলাদা একটা CSS বানায় রাখছেন, একটা খাতার মধ্যে সিস্টেম বানায় রাখছেন যে আমি আমার সব এরকম একটা স্টাইল হবে, আর একটা বাটন এরকম একটা স্পেশাল স্টাইল হবে, এখানে আমরা ই করে দিয়েছেন। যদি ওখানে দেওয়া যায় দিলেন এরকম আর কি। এই যে এখানে আমরা পাবলিশ না দিয়ে কেটে চলে আসতেছি, আবার কিন্তু স্টাইলটা থাকবে না, কেটে যাবে। আচ্ছা হলো, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে এই জায়গায় কেমনে কাজটা করবেন। এরপরে নিজেরা CSS আইডি দিতে পারেন। আবার ওয়ার্ডপ্রেসের বিভিন্ন এলিমেন্ট, ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন জিনিস আছে না, ধরেন ইমেজ কিংবা এগুলার অনেক সময় ক্লাস দেওয়া থাকে। যেমন আমরা এটা কি, এটা ধরেন একটা কিছুতে যদি যাই, অল পোস্টে গেলাম, অল পোস্টে গিয়ে আমি চলে গেলাম আমার সন্তান লড়বে। আচ্ছা, এই অংশটা গিয়া ক্লিক উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, অনেক জায়গায় এরকম কমার্স কিংবা বিভিন্ন জায়গায় আলাদা ক্লাস দেওয়াই থাকে, বুঝলেন? আলাদা ক্লাস কি করে থাকে, আপনি শুধু দেখবেন যে ক্লাসটা কি। যেমন এখানে কি কিছু আছে এরকম, এখানে আচ্ছা পাওয়া যাবে, ওটাও রইলো না, আমরা সামনে একবার সুযোগ করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা ক্লাসটা কি রইলো আসলে? আচ্ছা ক্লাসটা গেলো আমরা কীভাবে যে এখানে এই CSS অ্যাড করতে পারি, এখানে অ্যাপ্লাই করতে পারি, আর বক্স সাইজিং, ওই যে ম্যাক্স উইথ মিন উইথ ওই জিনিসটা দেখাইলাম। এই এতটুকু আজকে ক্লাসে এখন পর্যন্ত দেখানো হলো।